সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীর উপর আস্থা, সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে খেলাফত মজলিস ও লেবার পার্টির সংলাপ। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার দাবি, কাল প্রস্তাব জমা দেবে এনসিপি। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। তিনি বলেন, সুপারিশ মালায় সাংবিধানিক কমিশন সহ বিভিন্ন কমিশনের প্রস্তাব রয়েছে। এ সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করা যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন এবং ক্ষমতাহীন করার এর উদ্দেশ্য। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের সুপারিশ জমা দেওয়া উপলক্ষে শনিবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রবিবার তারা সুপারিশ কমিশনে জমা দেবেন। তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিসমূহের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাব গ্রহণ এবং বাস্তবায়ন করা আবশ্যক। জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। সুপারিশ মালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। মির্জা ফখরুল বলেন, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে যে কারো মনে হবে রাজনীতিবিদরা অপাংতেয় এবং অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনা করা ভালো। সুপারিশ মালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করা যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের শুরুতেই গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানানো হয় এবং অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানায় বিএনপি। অন্যায় যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘ এবং আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছেন নেতারা। সংলাপ শেষে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, ঐক্যমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪৭টির সাথে একমত পোষণ করেছে তার দল। বলেন, সংসদের মেয়াদ ৪ বছর নয়, পূর্বের ন্যায় ৫ বছর করার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া এক ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের বিরোধিতা করে বরং পরপর ২ বার সংযুক্তির বিষয়ে মত দিয়েছেন তারা। এছাড়া কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন না করার জন্য বলেছেন খেলাফত মজলিসের প্রতিনিধি দল। আমাদের ফ্যাসিবাদকে রুখে দাঁড়ানোর একটা আন্দোলন বা আমাদের কর্মযজ্ঞ, অন্যদিকে আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে, এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে। এজন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে। ফ্যাসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর
এই গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হতে পারে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। সেখানে ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি যুগ্ম আহ্বায়ক জানান, দলটি মনে করে গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই, তাই নতুন করে সংবিধান রচনার দাবি দলটির। এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতের স্বজনেরা। বক্তারা বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে তাদের বাংলার জনগণ মেনে নেবে না। দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি। নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা ক্ষমতার লোভে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনদের দেখে শিক্ষা নেওয়া উচিত। বিএনপি জামায়াতের উচিত আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেওয়া। আওয়ামী লীগ স্টাইলে রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগের মতোই পতন হবে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে ও গণহত্যার বিচার করতে নাহিদ ইসলাম ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে। তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে, ওই ধানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ সহ 20টি সুপারিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি জালিয়াতির কথা। এক ব্যক্তির হাতে একটির বেশি গণমাধ্যমের মালিকানা না দেওয়ারও প্রস্তাব করেছে, যা বাস্তবায়নে সরকারের নির্বাহী আদেশ যথেষ্ট বলেও জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রিপোর্ট ফররুখ বাবুর। দেশের সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণের জন্য গত বছরের 18 নভেম্বর গঠন হওয়া গণমাধ্যম কমিশন 120 দিনের মধ্যে জমা দিয়েছে তাদের সুপারিশ প্রতিবেদন। স্বাধীন এবং পরিচ্ছন্ন গণমাধ্যম কেমন হবে তার রূপরেখা গঠন করতে ঢাকাসহ 9 জেলায় 1400 জনের মতামত নেয়। শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে 20টি সুপারিশ প্রতিবেদন জমা দেন। কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল পরে সংবাদ সম্মেলনে জানান, কালো টাকা বস্তুনিষ্ঠ গণমাধ্যম তৈরিতে বড় বাধা। এ সময় গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স দেওয়ার নানা অনিয়মের তথ্য জানান। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট যেটা, এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায় জালিয়াতিই বলবো, জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। গণমাধ্যমের স্বচ্ছতা ফেরাতে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সহ এক মালিকের অধীনে একটি সংবাদ মাধ্যম দেওয়ার সুপারিশ করা হয়েছে। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি।
সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো এবং শারীরিক ও আইনি হামলা বন্ধ সহ নানা বিষয়ে বাস্তবসম্য সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছে কমিশন। এখানে লিস্টের মধ্যে বলা আছে অনেক কিছুই, যেগুলো করার জন্য বেশি কিছু লাগবে না, সরকারের একটা নির্বাহী আদেশেই সেগুলো হয়ে যেতে পারবে। সেগুলোর জন্য কোনো আইন করা লাগবে না, কোনো কনসালটেশনেরও দরকার হবে না, কারণ সেগুলো সব এভিডেন্স বেসড। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং সংবাদ সংস্থা বাসসের ভূমিকা কি হবে তারও প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। প্রত্যেকটাই তথ্যভিত্তিক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যম প্রতিষ্ঠান কর্মচারীদের যথাসময়ে বেতন ভাতা দিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা লাগতো না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দুপুরে ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনে যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করবে সরকার। সাংবাদিকতা পোশাকে আরও মানসম্মত করতে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এবার মোট ৩৭৪ জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে ১,৯৩,৯০,০০০ টাকা অনুদান দেয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট সবসময় কাজ করে যাবে বলে জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। এই সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য, এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবিত জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। তো ওই 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। তো আসলে এই বাস্তবতার ভিতর দিয়ে কল্যাণ ট্রাস্ট কাজ করছে। কল্যাণ ট্রাস্টের হয়তো 3 মাস পর পর একটা অনুদান বা সম্মানের ব্যবস্থা করতেছে। রাজধানী ঢাকা থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের 1,60,000 পিস ইয়াবা সহ 4 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, ঢাকা মহানগর এলাকার সর্ববৃহৎ চালান জব্দের ঘটনা এটি। শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিলাসবহুল একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শনিবার সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক AKM শওকত ইসলাম জানান, প্রাইভেট কারের নিচে বিশেষভাবে ঝালাই করে লুকিয়ে রাখা হয়েছিল 1,60,000 পিস ইয়াবা। চক্রটি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে আসে। বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে চলত তাদের ইয়াবা কারবার। প্রতি মাসে বড় একটি মাদকের চালান ঢাকায় নিয়ে আসত গ্রেফতারকৃতরা। গ্রেফতার নজরুল ইসলাম ও তানিয়া ভাই বোন আর ওমর ফারুক তানিয়ার স্বামী। আলামিন তাদের গাড়ি চালক। আমরা ধাওয়া করে আটক করে তাদের গাড়ি তল্লাশি করে কিছু না, প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই। গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলের ঝালাই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে ইয়াবা এই 1,60,000 পিস আমরা উদ্ধার করি। তারা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বলে ইয়াবার বড় চালান ঢাকায় সরবরাহ এবং বিক্রয় করে থাকেন। কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। চট্টগ্রামের ইপিজেড মোড়ে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন জায়ান্ট টেক্সটাইল কারখানার শ্রমিকরা। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরে যৌথ বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানায়, কারখানার কর্মকর্তাকে মারধরের জেরে ওই কারখানাটি বন্ধের ঘোষণা করা হয়। এর প্রতিবাদে মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। সকাল 8:30 থেকে আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় JMS গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল 8টা থেকে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। সড়কে অবস্থান নেওয়ার ফলে নগরীর স্টিল মিল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। নোয়াখালীতে রহমত ফজিলত ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বেগমগঞ্জ উপজেলাধীন একাব্বরপুর ডাক্তার বাড়ির দরজায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আজ। কমোডর তৌহিদুল ইসলামের সভাপতিত্বে 3 জন বিচারক প্রায় শতাধিক প্রতিযোগী হাফেজের মধ্য থেকে 20 জনকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করেন। চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রথম পুরস্কার
15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 12,000 টাকা ও তৃতীয় পুরস্কার 10,000 টাকা। এছাড়া 17 জন হাফেজকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার বাড়ি দরজা সামাজিক উন্নয়ন ফোরামের তত্ত্বাবধানে এবং রহমত ফজিলত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আবুল ফজল, দিদারুল ইসলাম ও জিয়াউল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। পলিতে ভরেছে বৃহৎ সেচ প্রকল্প তিস্তার সিলটাপ। টাকার অভাবে কেনা হচ্ছে না ড্রেজার মেশিন। স্থানীয় পদ্ধতিতে পলি অপসারণ করা হলেও তা কাজে আসছে না, ফলে ঝুঁকিতে পড়েছে সেচ খালগুলো। জমি ভরছে বালুতে, কাঙ্ক্ষিত ফসল পাচ্ছে না কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক জটিলতায় উচ্চ মূল্যের এই আধুনিক ড্রেজার মেশিন কেনার দরপত্র গেছে থমকে। তিস্তা ব্যারেজ থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। কোনো ধরনের যান্ত্রিক উপকরণ ছাড়াই তিস্তার ঘোলা পানিকে স্বচ্ছ জলে ঠেলে দেয়া হয় সেচ ক্যানেলে। শুকনোয় ওপারের ক্ষীণধারায় আসা বরফ গলা পানিকে আটকিয়ে সারা বছর সেচ সুবিধা পান প্রকল্পের কৃষক। এই সেচ প্রকল্প পাল্টে দিয়েছে পুরো উত্তরের চিত্র, যার বড় ভূমিকা ৪৫ হেক্টরের সিলটাপের। নদীর বয়ে যাওয়া পানিকে সিলটাপে স্থির করে পলি সেকে দেয়া হয় সেচের জমিতে। এতে সেচ খাল ও জমি দুটোই থাকে নিরাপদ। প্রতি বছর কিন্তু কাজ করা হচ্ছে, এটা এমন না যে কাজ করা হচ্ছে না। আমরা ডেজার্টটা আসলে আরো ভালোভাবে কাজ করতে পারবো, তখন আরো আমাদের যে কার্যকারিতা এই সিলটাপে এটা আরো বেড়ে যাবে। যে পরিমাণ সেলটা এখানে ট্রেপে যায়, এটা যদি অপসারণ করতে পারি তাহলে আমরা ক্যানেলে সারা বছরে স্বচ্ছ পানি পাবো। পানিটা স্বচ্ছ হবে এবং ক্যানেলের যে মেইন ক্যানেলগুলিতে পলিও পড়বে না, দীর্ঘদিন পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। এতে আমাদের যে সেচের এরিয়া এটা দিন দিন বাড়বে, অব্যাহত থাকবে। কিন্তু নিয়মিত পলি অপসারণ না করায় ৩ মিটারের গভীরতার সিলটাপ পরিণত হয়েছে ১ মিটারে। প্রতি বর্ষায় প্রায় ১.৫ লাখ টন পলি জমা হওয়ায় ভয়াবহ রূপ নিয়েছে এটি। সেচের পানি পেতেও সমস্যায় পড়েছে কৃষক। এখানে বিশেষ যন্ত্রপাতি না থাকার কারণে, মেশিন না থাকার কারণে এটা উঁচু হয়ে থাকে। উঁচু হওয়ার কারণে সময় মতো পানিটা পাস করা হয় না। সিলটাপটা পুরোটাই ভর্তি হয়ে গেছে, যদি খোঁড়ে তাহলে আরো ভালো হবে, আরো পানি বেশি থাকবে, বেশি মানে বৃদ্ধি থাকবে। সংশ্লিষ্ট বলছেন, আগে সিলটাপ ড্রেজিং করা হতো বিদেশ থেকে আনা ড্রেজার মেশিনে। নানা জটিলতায় এখন তা হয়ে উঠছে না, এর প্রভাব পড়েছে সেচে। গত ২-৩ বছর আগে আমাদের যে ড্রেজারটা এটা নষ্ট হয়ে যায়। এখন ড্রেজার কেনার জন্য আমাদের ডিপিপি অনুমোদন হয়ে গেছে, আমরা টেন্ডারও করেছি। গত ১ বছর আগে টেন্ডার করেছি, কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা এখানে কোনো টেন্ডার পাইনি। ১৯৯৩ সাল থেকে ৬১৫ মিটার দৈর্ঘ্য ব্যারেজের ৪৪টি গেট আটকে দিয়ে নীলফামারী, রংপুর ও দিনাজপুরের ১২ উপজেলায় রোটেশন পদ্ধতিতে সেচ সরবরাহ করছে প্রকল্পটি। তিস্তা নদীর পানি এই জলাভূমিতে ফেলে পলি অপসারণ করা হয়, তারপর স্বচ্ছ নীলাভ পানি দেয়া হয় ফসলের জমি ও সেচ খালে। কিন্তু উন্নত যন্ত্রপাতির অভাবে গত কয়েক বছর ধরে পলি অপসারণ বন্ধ আছে এখানে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা সেচ প্রকল্প, নীলফামারী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে যৌথ কর্মী সভা হয়েছে। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভিরুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কাইকোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। সাতক্ষীরার শ্যামনগরে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি। পৌর বিএনপির আয়োজনে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করার পাশাপাশি প্রত্যেকটা পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হবে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে বগুড়ার গাবতলী উপজেলার লাংলু গ্রামে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া অনুষ্ঠানে গ্রামের দুস্থদের মধ্যে ছাগল বিতরণ ও আর্থিক অনুদান দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
সিআইপি এম সাখাওয়াত খানের ব্যক্তিগত তহবিল থেকে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও 2টি গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার এবং শিক্ষার্থীদের মাঝে নগদ সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির ফেনী জেলা সহ সভাপতি আফলাতুল বাকি, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন সহ অন্যরা। পাবনায় রোজার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। ইসলামী এইড বাংলাদেশ ও পাবনার এবি ট্রাস্টের উদ্যোগে শহরের কুটিপাড়া স্কুল মাঠে শতাধিক মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেট মহানগর কৃষক দল। সিলেট নগরীর কাজীটুলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করেছে বিএনপি। শহরের লঞ্চঘাট এলাকায় রিকশা চালক, অটো চালক সহ দুস্থদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন, দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের ঘোলতলিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ঈদ উপলক্ষে বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের 1082 জন অসহায় দরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।